বিটকয়েনের দাম যখনই একটু পড়তে শুরু করে আমাদের সবার মনে একটা ভয় কাজ করে, তাই না? মনে হয় এই বুঝি সব শেষ হয়ে গেল। কিন্তু আসলে কি এই পতনকে এতটা ভয় পাওয়ার মতো কিছু? চলুন আজ আমরা বিটকয়েনের সেই অবিশ্বাস্য ইতিহাসটা একটু ঘেঁটে দেখি, এর উত্থান আর পতনের গল্পটা, যা আপনাকে বারবার অবাক করতে বাধ্য। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন কোনো সম্পর্কে জড়ানোর আগে আমরা যেমন মানুষটার অতীতটা জেনে নিই, ঠিক তেমনি বিটকয়েনকে বুঝতে হলে এর অতীতটা জানাটা কিন্তু ভীষণ জরুরি। কারণ যারা এর ইতিহাসটা জানেন তারা কিন্তু আজকের এই ছোটখাটো পতনে অত সহজে ঘাবড়ে যান না। বিটকয়েনের পুরো ইতিহাসটাকে না আমরা মূলত 4টা বড় সাইকেল বা চক্রে ভাগ করতে পারি। আর প্রত্যেকবার একই ঘটনা ঘটেছে। দাম একদম আকাশ ছুঁয়েছে, আবার সেখান থেকে ভয়ঙ্করভাবে নিচে পড়েছে, কিন্তু প্রতিবারই আরও শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য। চলুন এই 4টা সাইকেলকেই একটু কাছ থেকে দেখি। তো এই হলো সেই 4টা বড় ধাক্কা, 2011 সালের প্রথম ক্র্যাশ থেকে শুরু করে একেবারে 2022 সাল পর্যন্ত। প্রত্যেকটা পতনের পেছনেই কিন্তু একটা আলাদা গল্প আছে, আর প্রতিটা গল্প থেকেই শেখার আছে অনেক কিছু। আচ্ছা, চলুন একদম শুরুতে ফিরে যাই। 2011 সাল। তখন বিটকয়েনকে বলতে গেলে কেউই চেনে না, কিন্তু হঠাৎ করেই কি হলো জানেন? মাত্র কয়েক সেন্টের একটা ডিজিটাল কয়েনের দাম তরতর করে বেড়ে প্রায় $30 পৌঁছে গেল। ভাবা যায়? স্বাভাবিকভাবেই এটা নিয়ে সবার মধ্যে একটা হইচই পড়ে গেল। কিন্তু ওই যে বললাম, উত্থানের পরেই পতন। এই খুশির আমেজটা খুব বেশি দিন থাকল না। মাত্র 5 মাসের মধ্যে $29 বিটকয়েন সোজা নেমে এলো $2, মানে -84%। একবার ভাবুন তো, যারা একদম চূড়ায় কিনেছিলেন তাদের কি অবস্থা হয়েছিল? বেশিরভাগ মানুষ তো ধরেই নিয়েছিল বিটকয়েনের খেলা শেষ। কিন্তু না, খেলা শেষ হয়নি। বিটকয়েন হারিয়ে যায়নি। 2013 সাল নাগাদ এটা এমনভাবে ফিরে এলো যে সবাই অবাক। এবার দাম শুধু আগের রেকর্ডই ভাঙল না, একেবারে $1150 মাইল ফলকও ছাড়িয়ে গেল। মিডিয়াতে তখন একটাই নাম, বিটকয়েন, আর হাজার হাজার মানুষ স্বপ্ন দেখছে তারাও এটা দিয়ে ধনী হয়ে যাবে। কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি হল। এই বিশাল উত্থানের পর এলো দ্বিতীয় বড় পতন। সেই সময়কার সবচেয়ে বড় বিটকয়েন এক্সচেঞ্জ, যার নাম ছিল মাউন্ট গক্স, সেটা হ্যাকড হয়ে যায়। আর এই খবর ছড়ানোর সাথে সাথেই বাজারে যেন আগুন লেগে গেল। আতঙ্ক এমনভাবে ছড়ালো যে প্রায় 1 বছর ধরে দাম শুধু পড়তেই থাকল। $1150 থেকে দাম নেমে এলো $170, মানে প্রায় 85% পতন। এই 85% পতন, এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এর পেছনে ছিল হাজারো মানুষের স্বপ্ন ভাঙার গল্প। যেমন একজনের কথা শোনা যায়, যিনি মেয়ের বিয়ের জন্য জমানো $5 লক্ষ পুরোটাই বিটকয়েনে রেখেছিলেন, আর এই পতনের পর তাকে মেয়ের বিয়ে দেওয়ার জন্য নিজের বাড়ি বন্ধক রাখতে হয়েছিল। ভাবুন একবার, এই চার্টের লাল দাগগুলোর পেছনে আসলে এমন কত যে কষ্ট লুকিয়ে থাকে। এরপর এলো 2017 সাল। এবার যে উন্মাদনাটা শুরু হলো তা আগের সবগুলোকে ছাড়িয়ে গেল। এবার মাঠে নেমেছে সাধারণ মানুষ। ক্যাব ড্রাইভার, অফিসের কলিগ, চায়ের দোকানের আড্ডা, সবখানে তখন একটাই আলোচনা, বিটকয়েন। দামও ছুটছে রকেটের গতিতে, প্রায় $20,000 কাছাকাছি। ফেসবুক, টুইটার খুললেই শুধু লাভের স্ক্রিনশট। আর তারপর যা হওয়ার তাই হলো। আবারও সেই একই চক্র, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পতনগুলোর একটা। প্রায় $20,000 থেকে দাম একেবারে নেমে এলো $3,200 নিচে। আবার সেই 84% পতন। আর এবার ফাঁদে পড়ল লক্ষ লক্ষ নতুন বিনিয়োগকারী, যারা আসলে ফোমোর শিকার হয়েছিলেন, মানে অন্যেরা লাভ করছে দেখে না বুঝেই হুজুগে বিনিয়োগ করে ফেলেছিলেন। এরকমই আরেকটা গল্প শুনুন। একজন ক্যাব চালক তার জীবনের সব জমানো টাকা, প্রায় $1 লক্ষ তিনি বিনিয়োগ করেছিলেন, আর ক্র্যাশের পর সেটা হয়ে গেল মাত্র $16,000। তিনি কাঁদছিলেন, কারণ তিনি জানতেন না ছেলের স্কুলের ফি কোত্থেকে দেবেন। এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় না বুঝে বিনিয়োগ করাটা কতটা খতরনাক হতে পারে। আচ্ছা, এরপর এলো 2021 সাল। এবার কিন্তু পরিস্থিতি একটু ভিন্ন মনে হচ্ছিল। টেসলার মতো বড় বড় কোম্পানি বিটকয়েন কিনছে। একটা গোটা দেশ, এল সালভাদোর, এটাকে লিগ্যাল কারেন্সি বানিয়ে ফেলল। সবার মনে হতে লাগলো, যাক, এবার বিটকয়েন আসলেই মেইনস্ট্রিম হয়ে গেছে। আর দামও সব রেকর্ড ভেঙে পৌঁছে গেল $69,000। কিন্তু ইতিহাস আবারও সত্যি প্রমাণ হল। 2022 সালে টেরা বা লুনা ইকোসিস্টেমে ধস নামল, এফটিএক্সের মতো বিশাল এক্সচেঞ্জের কেলেঙ্কারি সামনে এলো, আর পুরো বাজারটাকেই যেন নাড়িয়ে দিল। $69,000 বিটকয়েন মুখ থুবড়ে পড়ল $15,500। এবার পতন হল প্রায় 77%। সেই একই চক্র আবারও।
তো আমরা চারটা বড় ক্র্যাশের গল্প শুনলাম। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো কেন বিটকয়েনের দামে এত বেশি ওঠানামা হয়, বারবার কেন এমনটা ঘটে? চলুন এর পেছনের মূল কারণগুলো এবার একটু বোঝার চেষ্টা করি। এর পেছনে আসলে মোটা দাগে 3টে কারণ আছে। প্রথমটা হলো এর সাপ্লাই বা যোগানটা একদম ফিক্সড। পৃথিবীতে মোট 21 মিলিয়ন বিটকয়েনই তৈরি হবে, একটারও বেশি না। তো সাপ্লাই যেহেতু কম, চাহিদা বাড়লেই দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। দ্বিতীয় কারণ হলো এর বাজারটা এখনও অনেক ছোট। আর 3 নম্বর, বিভিন্ন দেশের সরকারের আইন কানুন বা পলিসি। একটা খবরই কিন্তু এর দামের ওপর বিশাল প্রভাব ফেলে। আর এই যে বললাম বাজারটা ছোট, এর একটা বড় সমস্যা হলো ওয়েল বা তিমি। এরা কারা? এরা হলো এমন কিছু বড় বিনিয়োগকারী যাদের কাছে অমূল পরিমাণে বিটকয়েন আছে। ভাবুন তো, একটা ছোট পুকুরে যদি একটা তিমি ঢুকে পড়ে কি অবস্থা হবে? জল তোলপাড় হয়ে যাবে, তাই না? ঠিক তেমনি এই ওয়েলরা যখন একসাথে প্রচুর বিটকয়েন কিনে বা বেচে, তখন পুরো বাজারটাই কেঁপে ওঠে। তবে একটা মজার ব্যাপার আছে। এই যে এত ওঠানামা, এত বিশৃঙ্খলা, এর মধ্যেও কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন বা ছন্দ লুকিয়ে আছে। আর এই প্যাটার্নগুলো যদি একবার ধরে ফেলা যায়, তাহলে কিন্তু ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। এই চক্রগুলোর দিকে তাকালে কয়েকটা জিনিস বারবার চোখে পড়বে। যেমন প্রতি 4 বছর পর একটা হালভিং ইভেন্ট হয়, মানে নতুন বিটকয়েন তৈরির হার অর্ধেক হয়ে যায়। আর এরপরে সাধারণত একটা বড় পোলরান বা উত্থান শুরু হয়। তারপর আসে সেই 70 থেকে 85% ভয়ঙ্কর পতন। আর এর পরে শুরু হয় একটা লম্বা রিকভারি পিরিয়ড। আরেকটা জিনিস, প্রত্যেকটা ক্র্যাশের সময় মিডিয়াতে একটাই খবর চলে, বিটকয়েন ইজ ডেড। আর এই প্রত্যেকটা সাইকেলে আমরা 2 ধরনের মানুষ দেখি। একদল যারা দামের চূড়ায় উঠে ফোমোতে পড়ে কেনে, আর যেই দাম পড়তে শুরু করে অমনি ভয়ে সব বেঁধে দেয়। আর আরেক দল আছে যারা ইতিহাস থেকে শেখে। তারা এই পতনের সময়টাকে সুযোগ হিসেবে দেখে এবং ধৈর্য ধরে অপেক্ষা করে। বোঝাই যাচ্ছে শেষ হাসিটা কারা হাসে। তাহলে এই যে এত ইতিহাস আর প্যাটার্ন আমরা দেখলাম, এখান থেকে আমাদের আসল শিক্ষাটা কি? এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে একটা ভালো স্ট্র্যাটেজি বানাতে পারি? চলুন শেষ অংশে আমরা সেই আলোচনাটাই করি। তো এই সব কিছু জানার পর আসল প্রশ্নটা হলো, এখন কি করা উচিত? এই যে বাজারের এত ওঠানামা, এটাকে কিভাবে নিজের সুবিধার জন্য কাজে লাগানো যেতে পারে? ইতিহাস আমাদের কয়েকটা জিনিস খুব পরিষ্কারভাবে শিখিয়ে দেয়। প্রথমত, বাজার যখন পড়ছে তখন ভয় পেয়ে বিক্রি করে দেওয়া যাবে না। দ্বিতীয়ত, একবারে সব টাকা বিনিয়োগ না করে অল্প অল্প করে নিয়মিত বিনিয়োগ করা। এটাকে বলে ডলার কস্ট অ্যাভারেজিং বা ডিসিএ, মানে দাম বাড়ুক বা কমুক প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা লাগানো। আর সবচেয়ে জরুরি শিক্ষা হলো, কখনো ধার করে বা নিজের জরুরি প্রয়োজনে রাখা টাকা দিয়ে বিনিয়োগ করা উচিত নয়। আসলে এই কথাটা মাথায় গেঁথে নিতে হবে। বিটকয়েনে বিনিয়োগটা একটা ম্যারাথন দৌড়, কোনো 100 মিটারের স্প্রিন্ট নয়। এখানে ধৈর্য আর লম্বা সময়ের পরিকল্পনাটাই আসল। যারা রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখে, তারাই কিন্তু দিনশেষে সবকিছু হারায়। তো আমরা দেখলাম কিভাবে বিটকয়েন বারবার ভেঙে পড়ার পরেও প্রতিবার আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। ইতিহাস হয়তো নিজেকে হুবহু রিপিট করে না, কিন্তু এর ছন্দটা প্রায় একই রকম থাকে। এখন প্রশ্ন হলো, বিটকয়েনের গল্পের পরের অধ্যায়টা কি হতে চলেছে? সেই ছন্দটা কেমন হবে?